সুপ্রভাত বন্ধুরা, আজকে 25শে জানুয়ারি 2024 বৃহস্পতিবার। আজকে চললাম এক নতুন তীর্থক্ষেত্র দর্শন করতে, বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে। এখন বাজে হচ্ছে সকাল 6:33। আমি এই মুহূর্তে কলকাতা স্টেশনে আছি। আমার গাড়ি হচ্ছে 7:40-এ গুরুমুখী এক্সপ্রেস। সেই গাড়িটা ধরবো বলে একটু চলে এসেছি। চলুন প্ল্যাটফর্মে ঢোকা যাক। এখন কিন্তু কলকাতাতে বেশ ঠান্ডা। এই সকালবেলায় চারদিকে ভালো কুয়াশা পড়েছে। আমিও প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম। ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমার নির্দিষ্ট কামরাতে ওঠার কিছুক্ষণ বাদেই ঠিক 7:40 আমাদের ট্রেন ছেড়ে দিল। আজ আমার গন্তব্য কলকাতা স্টেশন থেকে 315 কিলোমিটার দূরে জোশীডি জংশন স্টেশন। এই সুপারফাস্ট গাড়িতে সময় লাগার কথা কাছাকাছি প্রায় 4.5 ঘন্টা মতো। ট্রেনের জানলা দিয়ে কুয়াশা মাখা সকালে বাইরের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম। আপনারা হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন জোশীডি জংশন আসার জন্য। এখন বেলা 12:16 বাজে। এই ট্রেন আমাদেরকে নামিয়ে দিল হচ্ছে জোশীডি স্টেশনে। জোশীডি স্টেশন থেকে এখন বাইরের দিকে যাব, ওখান থেকে অটো ধরে আমাকে যেতে হবে। চলুন। এই হচ্ছে জোশীডি স্টেশন। জোশীডি স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকের রাস্তা ধরে চলে এলাম বাজারের মধ্যে টোটো এবং অটো স্ট্যান্ডে। স্টেশনের কাছ থেকে আমি একটা টোটো ধরে নিলাম। আমি যাব হচ্ছে খড়িঘর পর্যন্ত। এখান থেকে টোটো ভাড়া হচ্ছে 20 টাকা। মিনিট 25-এর মধ্যে প্রায় 7 কিলোমিটার দূরে টোটো দেওঘর ওয়াচ টাওয়ার বা ঘড়িঘরের সামনে নামিয়ে দিল। ঘড়িঘর থেকে আরেকটা টোটো করে চলে এলাম হচ্ছে আমাদের দেওঘরের ভারত সেবাশ্রম সংঘতে। সুন্দর এক পরিবেশে এই গুরু আশ্রম। আজকের রাত্রিটা এখানেই থাকবো, এই গুরু আশ্রমে থাকবো। খুব সুন্দর ব্যবস্থা আছে। গুরু মহারাজের কৃপায় কিছুক্ষণের মধ্যেই আমার থাকার একটা ব্যবস্থা হয়ে গেল। দেওঘর ভারত সেবাশ্রম সঙ্গে কয়েকটি মাত্র ঘর আছে যাত্রীদের থাকার জন্য। আমি একটা সুন্দর ঘর পেয়ে গেলাম। এখন গুরু আশ্রম থেকে বেরোলাম, স্নান করে ফ্রেশ হয়ে একদম ধোয়া জামা কাপড় পরে, কারণ এখন যাব হচ্ছে বৈদ্যনাথ মন্দিরে স্বয়ং মহাদেবের দর্শন করার জন্য। চলুন এখন মন্দির দর্শনে যাই। দেওঘর ভারত সেবাশ্রম সংঘ দেওঘর নলাক্ষা মন্দিরের একদম কাছে। একটা টোটো নিয়ে নিলাম। এখান থেকে কিন্তু ক্লক টাওয়ার যেতে 20 টাকা ভাড়া। ওখান থেকে আমি মন্দির একটুখানি রাস্তা হেঁটে চলে যাব। আচ্ছা, এই যে আমার পেছনে যেটা দেখছেন এটা কিন্তু হচ্ছে ক্লক টাওয়ার। এটা কিন্তু দেওঘরের একটা ল্যান্ডমার্ক। এটা কেউ কেউ কিন্তু ঘণ্টাঘর বলে থাকে, কেউ টাওয়ার চক বলে থাকেন, বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকেন। আপনি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই জায়গাতে বললে একবারে চলে আসতে পারবেন। আর এখান থেকে ওই পাশে যে সরু রাস্তাটা ঢুকছে ওই রাস্তা দিয়ে মন্দির চলে যাওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে। এই রাস্তাটা কিন্তু খুব জমজমাট, প্রচুর মানুষের ভিড়। তবু শুনছি আজকে নাকি কম ভক্তজন এসেছেন, তাতেই অনেক মানুষ। মন্দিরে যাওয়ার এই রাস্তার দুপাশে অনেক হোটেল এবং ধর্মশালা দেখা যাবে। আজকে তো খুব ভোরবেলা ট্রেন ধরেছিলাম। বাড়ির থেকে বেরিয়েছি সকাল 5:30টায়, কারণ 7:40-এর ট্রেন ছিল। বাস কখন পাবো না পাবো তাই জন্য অনেক আগে আগে বেরিয়েছি। ট্রেন তো নামিয়েছে হচ্ছে 12:15টার সময়। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এসে গুরু আশ্রমে স্নান করে ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে এখন বেরোলাম। বেরিয়ে ঠিক করলাম যে আজকে এখানে স্বয়ং মহাদেব যদি চান তাহলে শৃঙ্গার পুজোটা দেব। এটা খুব মনের ইচ্ছা আছে। এবার জানি না কি হবে। সকাল থেকে সম্পূর্ণই উপোস আছি। আমার তো খুব ইচ্ছা আছে, বাবা যেরকম চাইবে তাই হবে।
সরু গলির দুই পাশে পুজো দেওয়ার ডালার দোকানের মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতেই এই যে গেট দিয়ে ঢুকবো এটা হচ্ছে পশ্চিম দিকের গেট। কিছুক্ষণ বাদেই দেখতে পেলাম মন্দির কম্পাউন্ডের পশ্চিম দিকের গেট। স্বয়ং মহাদেবকে এখান থেকে একবার প্রণাম জানিয়ে ঢুকে পড়লাম মন্দির চত্বরে। পৌঁছে গেছি বাবা বৈদ্যনাথ ধামে। এই বৈদ্যনাথ ধামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার ফ্লেভার পুরোটাই এতটা আধ্যাত্মিক না, মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। চলুন সব জায়গাগুলো ঘুরে দেখা যাক। এই হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির। বাবা বৈদ্যনাথের মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে এই যে এটা হচ্ছে মাতা পার্বতীর মন্দির। বৈদ্যনাথ ধাম ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এই বৈদ্যনাথ ধাম। এছাড়াও পুরাণে উল্লিখিত আছে 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ এই বৈদ্যনাথ ধাম। এ এক মহা তীর্থক্ষেত্র। সমগ্র ভারতবর্ষ তথা বিশ্ব থেকে সারা বছর হিন্দু ধর্মপ্রাণ মানুষজন এই মন্দিরে ছুটে আসেন বাবা বৈদ্যনাথকে একটু দর্শনে আসায়, একটু কৃপা লাভের আশায়। আজ আমি ধন্য, স্বয়ং মহাদেবের কৃপায় আজ আমি বৈদ্যনাথ ধামে আসতে পেরে। এখন মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ। এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে ভক্তদের কিছুটা ভিড় হলেও তবে বাবা বৈদ্যনাথ ধামে শ্রাবণ মাস আর চৈত্র মাসে সব থেকে বেশি ভক্ত সমাগম হয়ে থাকে। এই বৈদ্যনাথ মন্দির নিয়ে দুই ধরনের কাহিনী প্রচলিত আছে। শিবপুরাণের কাহিনী অনুসারে লঙ্কার রাজা রাবণের তপস্যায় শিব ঠাকুর তুষ্ট হলে রাবণ তাকে লঙ্কায় থাকার অনুরোধ করেন। তখন শিব ঠাকুর রাজি না হয়ে তাকে রক্ষা করার জন্য একটি শিবলিঙ্গ তাকে দেন লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য, এবং শর্ত দেন লিঙ্গকে কোথাও মাটিতে রাখা যাবে না, যদি রাখেন তবে সেই শিবলিঙ্গ সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। দেবতারা তখন ভয় পেয়ে বিষ্ণুদেবের দ্বারস্থ হলে বিষ্ণুদেবের চক্রান্তে পবনদেব রাবণের পেটে ঢুকে কামড় দিতে থাকেন। এত চাপ দিতে থাকেন যে বাহ্যিক কাজে না গেলে আর উপায় নেই, আবার লিঙ্গও নিচে রাখতে পারছেন না। এমন সময় বিষ্ণুদেব রাবণের কাছে ব্রাহ্মণ বেশে হাজির হলেন। তখন রাবণ ব্রাহ্মণকে বিশ্বাস করে লিঙ্গ তার কাছে দিয়ে যায় এবং নিচে না রাখার অনুরোধ করেন। ফিরে এসে রাবণ দেখেন লিঙ্গ মাটিতে স্থাপন হয়ে গেছে। অনেক কষ্ট করেও তাকে আর তুলতে পারলেন না। শ্রী বিষ্ণু চক্রান্তেই এই শিবলিঙ্গের অবস্থান হয় এখানেই। পরবর্তীকালে রাবণ প্রতিদিন এখানে এসে এই শিবলিঙ্গে পুজো করে যেতেন। রাবণের মৃত্যুর পর এই জ্যোতির্লিঙ্গ অবহেলায় পড়েছিল। পরবর্তীকালে বৈজু নামে এক ব্যাধ এই লিঙ্গকে দেবজ্ঞানে পুজো করা শুরু করেন। তাই এখানকার শিবলিঙ্গ বৈজুনাথ বা বৈদ্যনাথ বলে পরিচিত। এই মন্দির প্রাঙ্গণে প্রায় 22টি মন্দির রয়েছে বিভিন্ন দেবদেবীর। বৈদ্যনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে পার্বতী মায়ের মন্দির। এখানেই সতী মায়ের হৃদয় পড়েছিল বলে উল্লিখিত আছে, তাই এই অঞ্চলকে হৃদয়পীঠও বলা হয়। এখানে মাতা সতী জয় দুর্গা নামে পরিচিত। আমি এবারে পুজোর ব্যবস্থা শুরু করলাম। আমার এক পরিচিত পুরোহিত আমাকে সিঙ্গার পুজোর প্রস্তুতি শুরু করালেন। হাতে মোবাইল নিয়ে পুজো করার কারণটা একটু পরে বলছি। এরপর আমার সঙ্গে পুরোহিত ও তার সহযোগী চললেন ভিআইপি গেট দিয়ে গর্ভমন্দিরে। মূল মন্দিরের প্রবেশদ্বারে প্রণাম করে ঢুকে পড়লাম।
মন্দিরের ভেতরে প্রচুর ভিড়। পুরোহিত মশাইয়ের বিশেষ অনুমতিতে কিছু ছবি তুলতে পেরেছিলাম এইভাবে। গর্ভগৃহে ঢুকে শৃঙ্গার করে পুজো দিতে পেরেছিলাম। ভিড় ছিল ঠিকই, কিন্তু তবুও ভালোভাবেই পুজো দিতে পেরেছিলাম। এইভাবে আরো একবার পুজো করলাম। বাবা বৈদ্যনাথকে পুজো করে চলে এলাম মাতা পার্বতী মন্দিরে। গর্ভমন্দিরে মায়ের মূর্তিতে ভালো করে প্রণাম করে নিলাম। কিছুক্ষণ মায়ের গর্ভগৃহে দাঁড়িয়ে অনুভব করলাম এখানকার দৈব শক্তি। মন আনন্দে ভরে উঠল। একটু বাদেই মায়ের কাছে আবার আসার প্রার্থনা জানিয়ে বেরিয়ে পড়লাম। আপনাদের একটা কথা জানাই, আজকে যে আমি শৃঙ্গার পুজোটা দিলাম, সেই পুজোটা আমাদের তীর্থভূমি দর্শন পরিবারেরই একজন সদস্য রয়েছেন, যিনি সুদূর কানাডায় থাকেন। উনি এই তীর্থভূমি দর্শন পরিবারের সদস্য হয়ে উনি সমস্ত ভিডিওগুলো দেখতে থাকেন। তারপরে উনি আমাদের সঙ্গে একটা মেল মারফত যোগাযোগ করেন। যোগাযোগ করে আমার সঙ্গে ফোনে কথাবার্তা বলেন। সেই দিদি, এখন উনি আমার দিদি স্থানীয় হয়ে গেছেন, একদম দিদির মতনই ব্যবহার করছেন। শুধু ওনার নামটা উনি বলতে বারণ করেছেন, তাই জন্য বলতে পারছি না নামটা। উনি ওই সুদূর কানাডার থেকে এই তীর্থভূমি দর্শন চ্যানেলের জন্য উনি অর্থনৈতিকভাবে কিছুটা সাপোর্ট করেছেন। দিদি, আপনি যেটুকু দিয়ে সাপোর্ট করেছেন, এটাতে আপনাকে কখনোই ধন্যবাদ দিয়ে ছোট করব না। তবে এটা বাস্তব কথা, এইটুকু সাপোর্ট কিন্তু তীর্থভূমি দর্শনের জন্য অনেকটা বেশি অক্সিজেন, এইটুকু বলতে পারি। আর আমার যতদূর সাধ্য, যতদূর ক্ষমতা, ভগবান যতটা চেয়েছেন, ওই অর্থরাশির থেকে কিছুটা নিয়ে আমি বাবা বৈদ্যনাথ ধামে এসে আপনাদের জন্য মঙ্গল কামনা চেয়ে আপনাদের নাম গোত্র সমস্ত কিছু দিয়ে আমি পুজো দিতে পেরেছি। এতে আমার মনের অনেক শান্তি পেলাম। আমি তো নিজের পরিবারের জন্য দিয়েছি, আপনাদের জন্য দিতে পেরেও আমার সত্যিই খুব ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করলাম। চলুন, এরপরে আরও কিছু দেখার আছে। এখন জানাই, পুজোর সময় আমি মোবাইল থেকে দিদির পরিবারের নাম গোত্র এগুলো দেখে পুজো করতে হয়েছিল। আজকে বৈদ্যনাথ ধাম দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আবারও বলি, আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এবারে আমরা আশপাশের মন্দিরগুলো দর্শন করব। পার্বতী মায়ের মন্দিরের ঠিক বাদিকটাতেই আছে গণেশজির মন্দির। এই মন্দিরে অষ্টভুজ গণেশ অধিষ্ঠান করছেন। এর পাশেই রয়েছে সৃষ্টির দেবতা স্বয়ং ব্রহ্মাদেবের মন্দির। তার পাশেই আছে হচ্ছে গায়ত্রী মাতা মন্দির। এই মন্দির হচ্ছে মহাকাল মন্দির।
মহাকাল মন্দিরের পরেই হচ্ছে বজরংবলী মন্দির। চলুন ভেতরে দর্শন করি। এই যে হনুমানজির সামনে যে শিলাগুলো রয়েছে এগুলো হনুমানজির শিষ্য বলে মনে করা হয়। বজরংবলী মন্দিরের পাশেই হচ্ছে মা মনসার মন্দির। এর পাশেই আছে সরস্বতী মায়ের মন্দির। পাশেই আছে সূর্যনারায়ণ মন্দির। এটা হচ্ছে বগলা মাতার মন্দির। সামনেই প্রভু শ্রী রামচন্দ্র, সীতামাতা এবং লক্ষ্মণজির মন্দির আছে। এটা হচ্ছে আনন্দ ভৈরব মন্দির। এই হচ্ছে গৌরীশঙ্কর মন্দির। এই হচ্ছে মা তারা মন্দির। এই হচ্ছে মা কালী মন্দির। এই হচ্ছে মাতা অন্নপূর্ণার মন্দির। মন্দিরের ভেতরে এই যে কূপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রকূপ বলা হয়। এই কূপ অর্থাৎ এই কুয়োর জলটাই কিন্তু নিয়ে বাবাকে চড়ানো হয়, বাবার পুজোর কাজে লাগে। এখানে যত মন্দির আছে সেই মন্দিরে পুজোর কাজে লাগে। এইটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির বা বিষ্ণু মন্দির বলেন কেউ কেউ। চলুন। এই হচ্ছে স্বয়ং নীলকণ্ঠ মন্দির। এই যে যেটা দেখালাম এটা হচ্ছে গাঠবন্ধন পুজো। গাঠবন্ধন পুজো হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির থেকে এই পার্বতী মায়ের মন্দির পর্যন্ত ওপর দিকে যে একটা দড়ি থাকে সেই দড়িটা বেঁধে দেওয়া। আমাদের বাঙালি বলুন বা হিন্দু সমাজে বিয়ের সময় যে আমরা
একটা গাঠবন্ধন করি, ওই রকমই, মানে বাবা আর মায়ের মন্দিরকে এক করে দেওয়া, এইটা হচ্ছে গাঠবন্ধন পুজো বলা হয়। এই বৈদ্যনাথ ধামে যতগুলো মন্দির আছে, মানুষের বিশ্বাস এই মন্দিরগুলো স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন। খ্রিস্টীয় ৮ম শতাব্দীতে শেষ গুপ্ত সম্রাট আদিত্য সেনের আমল থেকেই এই বৈদ্যনাথ ধাম বিখ্যাত। আর আজ এই তীর্থভূমির মাহাত্ম্য বিশ্বজোড়া। এখানে পুজোর জন্য বিভিন্ন দামের ডালা কিনতে পাওয়া যায়। ভেতরে জল ফুল বিক্রি হচ্ছে, সেখান থেকে কিনে একজন পুরোহিত অথবা পাণ্ডা ধরে বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢেলে পুজো করে আসা যায়। তবে হ্যাঁ, এই বাবা বৈদ্যনাথ ধামে কিন্তু পাণ্ডাদের প্রভাব একটু বেশি। অফ সিজনে সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে ৩ থেকে ৪ ঘন্টা লাগে, আর শ্রাবণ মাস বা চৈত্র মাসে বাবার মাথায় জল ঢালতে হলে লাইনে দাঁড়াতে হয় ১২ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত। তবে ভিআইপি গেট দিয়ে একটু পয়সা বেশি খরচ করে তুলনামূলক একটু তাড়াতাড়ি বাবার মাথায় জল ঢালা যায়। এই হচ্ছে মা গঙ্গা মন্দির। এবারে যাব হচ্ছে মন্দিরের উত্তর দিকে ক্ষীরগঙ্গা দেখতে। এই ক্ষীরগঙ্গা হচ্ছে, জনশ্রুতি আছে রাবণ প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে নিজের শৌচকর্ম সারার জন্য জল পেতে নিজে ঘুষি মেরে এই কুণ্ডটি খনন করেছিলেন। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। মন্দিরের চারিদিকে আলো জ্বলে উঠে মন্দির চত্বর আরও মোহময়ী হয়ে উঠল। সন্ধ্যা হতেই বাবা বৈদ্যনাথের গর্ভমন্দিরের বাইরে ভক্তজন দীপ জ্বালিয়ে আরতি করছেন। আর পার্বতী মায়ের মন্দিরের সামনে মূল মন্দিরে আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে প্রথমে আমি বাবা বৈদ্যনাথের গর্ভমন্দিরে শৃঙ্গার দেখব বলে চলে এলাম। বৈদ্যনাথ ধামের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। সন্ধ্যে ৬:৩০ সময় গর্ভমন্দিরে স্বয়ং মহাদেবের শৃঙ্গার শুরু হলো। বাবা বৈদ্যনাথের শৃঙ্গারের ছবি তুলতে বিশেষ অনুমতি নিতে হয়েছে পুরোহিত মশাইয়ের থেকে।
এই শৃঙ্গার পর্বের বর্ণনা করা আমার মতন অতি সাধারণ মানুষের ভাষা জানা নেই। শুধু বলতে পারি, একটা ঘন্টা ধরে এই গর্ভমন্দিরে থাকতে পেরে আমার জীবন ধন্য হয়েছে। অন্তর থেকে কতটা ভক্তি, কতটা নিষ্ঠা সহকারে, কি অপূর্ব সুন্দর করে বাবা বৈদ্যনাথকে সাজানো হচ্ছে, দেখে অবাক হতে হয়। আর মন্দিরের বাইরে তখন 5 জন পুরোহিত একসঙ্গে বাবা বৈদ্যনাথের আরতি করে চলেছেন। গর্ভমন্দিরে বাবা বৈদ্যনাথের সামনে থাকতে থাকতে নিজে মনে প্রাণে এক আলাদা শক্তি অনুভব করতে পারলাম, আর পেলাম অপূর্ব এক শান্তি। মনের দুঃখ, কষ্ট সমস্ত কিছু যেন স্বয়ং মহাদেব নিজে গ্রহণ করে নিলেন। এ এক স্বর্গীয় অনুভূতি। এই অনুভূতি শুধুমাত্র এখানে এসে অনুভব করা যায়। বাইরে তখন শত শত মানুষ জায়েন্ট স্ক্রিনে মহাদেবের শৃঙ্গার দেখছেন একদিকে, অন্যদিকে সরাসরি আরতি অনুষ্ঠান দেখছেন। अगर दर्शन करेंगे अरे लड़का अरे অপূর্ব সুন্দর এই সন্ধ্যের সময়টা কাটল। এ আমার জীবনে এক স্মরণীয় দিন হয়ে রইল। আজ বৈদ্যনাথ ধামে আসার পর আমার মনের উদ্দীপনা এতটাই বেড়ে গেছে যে আমি কল্পনা করতে পারছি না। সারাদিন উপোস থেকে শুধুমাত্র বাবার চরণামৃত গ্রহণ করেছি,
কিন্তু এখনো পর্যন্ত নিজের শরীরে কোনো ক্লান্তি অনুভব করিনি। এটাই বোধহয় স্বয়ং মহাদেবের কৃপা। আপনারা বাবা বৈদ্যনাথ ধামে আসলে সন্ধেবেলাটা চেষ্টা করবেন বাবা বৈদ্যনাথ মন্দির চত্বরে কাটাতে। আমার মনে হয় আপনারাও অনুভব করতে পারবেন এক স্বর্গীয় অনুভূতি। আজকের বৈদ্যনাথ ধাম দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আবারও বলি, আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। জয় বাবা বৈদ্যনাথের জয়।